কণ্ঠস্বর, কণ্ঠহীনের কণ্ঠস্বর, কণ্ঠহীনের কণ্ঠস্বর। রেডিও নলতা 99.2 FM। 99.2 FM। শুভ অপরাহ্ন। রেডিও নলতা 99.2 FM এর দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 29 নভেম্বর, 14 অগ্রহায়ণ, হেমন্তকাল। হেমন্তের এই পড়ন্ত বিকেলে রেডিও নলতায় আজ আমরা একজন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সুফি হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এক আলোকিত মানুষের জীবন ও কর্মশীর্ষক এই টক শোতে, এই ফেসবুক লাইভ সম্প্রচারে উপস্থিত হয়েছে। আমাদের সঙ্গে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখার জন্য দুজন গুরুত্বপূর্ণ মানুষ উপস্থিত হয়েছেন। আমার সাথে রয়েছেন রাজশাহী থেকে এসেছেন বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক এবং ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর তৌসিকুল ইসলাম রাজা স্যার। আপনাকে রেডিও নলতায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও উপস্থিত রয়েছেন কলকাতা আসেনা মিশনের সাধারণ সম্পাদক জনাব নুরুল আবেদিন স্যার। আপনাকেও রেডিও নলতায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের দুজনকে পেয়ে আমরা হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের জীবন, কর্ম, সাধনা এবং এই জাতিরাষ্ট্র গঠনে যে অবদান, সেসব বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলাপ শুনবার সুযোগটি গ্রহণ করব। আমরা সবাই জানি ঊনবিংশ শতাব্দীর একজন আলোকিত মহাপুরুষ ছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ। তিনি সাতক্ষীরা তো বটেই, বাংলাদেশের একজন ব্র্যান্ড নেম হয়ে সারা পৃথিবীতে আবির্ভূত হওয়া। বিশেষ করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীতে মানব সেবা ধর্ম প্রতিষ্ঠান আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি চিরভাস্বর হয়ে আছেন। আমি শুরুতেই শ্রদ্ধেয় রাজা স্যারের কাছে আসতে চাই, ডক্টর তৌসিকুল ইসলাম রাজা স্যার, আপনার কাছে। আপনি বিংশ শতাব্দীর মানুষ, আমরা কথা বলছি ঊনবিংশ শতাব্দীর শিক্ষাবিদ হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। আপনি তার সংস্পর্শে আসা বা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কোন বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করেছে এই আহসানুল্লাহ চর্চায়? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে পিছিয়ে পড়া বাঙালি মুসলমানদের শিক্ষা দীক্ষার ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়েছেন তিনি। এবং তার যখন তিনি চাকরিতে ছিলেন সেই সময় সারা বাংলাদেশে, শুধু তার যে জন্মস্থান নলতা শরীফে, সাতক্ষীরা জেলার বর্তমানে, এখানে নয়, মানে চট্টগ্রাম বিভাগ থেকে নোয়াখালী, কুমিল্লা, আবার খুলনা, বরিশালের অঞ্চলে, তখন বাকরগঞ্জ বলা হতো, সেখানে তিনি শিক্ষা ডিপার্টমেন্টের যে কাজগুলো করেছেন জেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তার কোনো বিকল্প নাই। বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষার আলোকিত করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং শিক্ষা সংস্কারক হিসাবেও তার যে ভূমিকা, সেখানেও আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের কিভাবে আমাদের মুসলমানদেরকে পিছিয়ে রাখা যায়, সেখানে তিনি প্রতিবাদ করেছেন। সঞ্চালক বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দু সমাজ এবং বড় বড় বুদ্ধিজীবী, লেখক, গবেষকরা বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে প্রায় বোধহয় 14 পৃষ্ঠার এইটা কাজটি তিনি প্রতিবাদ করেছেন, 4 পৃষ্ঠার প্রতিবাদ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না তার মতন ব্যক্তিত্ব না থাকলে। এবং এজন্য আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা হলের নাম বা যে কোনোভাবেই তাকে সম্মানিত করা উচিত বলে আমি মনে করি। তার সবচেয়ে বড় কৃতিত্ব শিক্ষা বিভাগে যেমন তিনি কাজ করেছেন, তেমনি এই যে আধ্যাত্মিক জীবন তৃষ্ণায় তিনি নিজেকে একেবারে সম্পূর্ণ উৎসর্গিত করেছেন। তার মতন সৎ, নিষ্ঠাবান, কর্মঠ, দায়িত্ব এবং কর্তব্য পালনে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাঙালি জনজীবনে খুব বেশি নাই। আমার মনে হয় তিনি একাই 100। তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন, চাকরি করেছেন, আধ্যাত্মিক জীবনে সারা রাত জেগে তিনি
আল্লাহর এহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য আল্লাহর দরবারে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। এই মনীষী, মহামানব, মহাপুরুষ, আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি রাজশাহীর একজন মানুষ। সম্প্রতি আমরা রাজশাহীতে তার নামে এই শাখা গঠন করেছি, আহসানিয়া মিশন শাখা গঠন করেছি। সেখানে আমি সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকেও বলছি, আমি কৃতজ্ঞতা জানানোর জন্যই পীর কেবলার হুজুরের মাজার শরীফ পরিদর্শন এবং এবাদত বন্দেগী, তার জীবন দর্শনের যে স্রষ্টার এবাদত, সৃষ্টের সেবা, এই দুইটি মাত্র শব্দ এবং দিয়ে যুক্ত করে আল্লাহ তাআলা স্রষ্টা, আবার এবাদত করতে হবে এবং তার সৃষ্টির সেবা করতে হবে। এই জীবন দর্শনের যে মূল ভিত্তি, সেই ভিত্তিকে কেন্দ্র করে তার মতন অসাম্প্রদায়িক চেতনার মানুষ বাংলাদেশে, বাঙালি জনজীবনে দ্বিতীয় জন নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাঙালি মুসলমানদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি রেনেসাঁ প্রতিষ্ঠা করেছেন, নবজাগরণের গান তিনি শুনিয়েছেন এবং বাস্তব ক্ষেত্রে তিনি শিক্ষা সংস্কারের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে সেটা যদি পর্যালোচনা করি তাহলে অনেক কথা বলতে হয়। এই যে পরীক্ষার টপ সিটে নাম লেখার তখন প্রচলন ছিল, হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান, তিনি নাম লেখাটা বাদ দিয়ে শুধু রোল ব্যবহার করার ক্ষেত্রে বাঙালি মুসলমানরা যে এই আমাদের সহ যোদ্ধা বন্ধুদের দ্বারা নিগৃহীত হয়েছেন, সেটা থেকে রক্ষা পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ঋণ স্বীকার করছি যে তিনি আমার রাজশাহী কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্যার, আমরা আপনার কাছে আবার একটু আসবো। আমরা একটু আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলছিলেন, এই বাংলাদেশের এবং অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা ব্যবস্থায় দারুণভাবে প্রভাবিত করা, নতুনভাবে সংস্কার করায় তার অনবদ্য অবদান এই জাতিকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে হবে। আমি একটু আসতে চাই নুরুল আবেদিন স্যারের কাছে। তিনি কার্যত কলকাতাতে অধ্যাপনা করেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবনের একটি বড় অংশ ছাত্র জীবন এবং চাকরি জীবন, এবং কার্যত চাকরি জীবনের পরেও লম্বা সময় তার কেটেছে কলকাতা শহরে। তো স্যার যেমন বলছিলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে অবদান আমরা যে অনিবার্যভাবে স্বীকার করছি, নিশ্চয়ই ভারতবর্ষের মুসলমানদের এগিয়ে নিতে বিশেষ করে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহর অনবদ্য অবদান ছিলেন। আমি দু একটি পয়েন্ট আপনাকে মনে করিয়ে দিয়ে আপনার কাছে আলোচনায় আসতে চাই। সেটি হলো, খান বাহাদুর আহসানুল্লাহ প্রথম মুসলিম ব্যক্তিত্ব যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ছিলেন। তিনি অন্যতম প্রথম মুসলিম পাবলিশার যিনি কলকাতাতে মখদুমি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এবং নানা ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে তিনি কাজ করেছিলেন। তো ভারতের মানুষের জীবনে বা মুসলমানদের জীবনে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ এই অবদান বা ওপার বাংলায় কীভাবে পর্যালোচিত হয়, একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ প্রফেসর মহিনুর সাহেব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন নিঃস্বার্থ সেবক, পরোপকারী। উনি বহুমুখী প্রতিভা সম্পন্ন ক্ষণজন্ম মহাপুরুষ। আজকের আমরা দেখছি বর্তমান সমাজে মানুষ যা কিছু করতে সব কিছু আত্মস্বার্থ কেন্দ্রিক, কিন্তু উনি ছিলেন নিঃস্বার্থহীন এবং প্রচার বিমুখ। এটা আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উনি এমন বলিষ্ঠ এবং সৎ ছিলেন যে সেই সময় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট উনি ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উপাচার্য, বাংলার বাঘ বলা হতো তাকে, আশুতোষ মুখোপাধ্যায়। এবং সেই 12 জনের কমিটি উনি একমাত্র মুসলিম সদস্য। তিনি সেখানে দৃঢ়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে উনি মত দিয়েছিলেন এবং সেটাই গৃহীত হয়েছিল। অনেক বড় বড় ব্যক্তিত্ব সেখানে ছিল এবং খোদ আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য নিজেও এই প্রস্তাবে বিরোধিতা করেন। সম্মানীয় স্যার বললেন যে অনেকেই এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন, কিন্তু তিনি এই প্রস্তাবকে তিনি পাশ করিয়ে আনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গেছিল। এটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা সিনেট সিন্ডিকেটে আছে, আমার পরিচিত কিছুজন, তারা জানেন সেখানকার মিনিট বুকে লেখা আছে এগুলো। ওনার যে নোট অফ ডিসেন্ট
ওনার ফ্লোর পেজে কথাবার্তা সেগুলো নোট করা আছে। তারাও বলেছেন যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হতো, হয়তো বা হতো, কিন্তু অনেক পরে, ঠিক ওই সময়টায় ওইভাবে ব্রিটিশ সরকারের কাছ থেকে পাইয়ে নেওয়া অত সহজ ছিল না। তো এটা পর্যালোচনা হয়। দ্বিতীয় যেটা হয় সেটা স্যার বললেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ডিগ্রি এবং এমএতে টপ শিটে রোল নম্বর লেখার প্রচলন করা, এটা মারাত্মকভাবে আন্ডার প্রিভিলেজ এরিয়ার ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য খুবই কাজ এসেছিল, তাদেরকে সঠিক বিচার পেতে, আগে যেটা ছিল না। কারণ এটার একটা অনস্বীকার্য কথা যে মানুষের একটা আত্মার ফারাক আছে। আমরা যারা শিক্ষাক্ষেত্রে আছি বা দেখছি বিভিন্নভাবে, এটা আমি খুলে বলবো, আপনারা বুঝে নেবেন। সেখানে পরীক্ষার খাতায় বিচার করার সময়, খাতা দেখার সময় সেই আত্মার সম্পর্কটা কাজ করে। আপনারা বুঝে নেন ব্যাপারটা, আমি আর বিস্তারিত বলবো না। বুঝতে পেরেছি। ঠিক সেই জিনিসটা হয়ে চলছিল। এবং আপনারা জানেন যে মুসলিমরা প্রথম থেকে ব্রিটিশ শাসন যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই মুসলিমরা এই সাধারণ শিক্ষা নেওয়াটাকে তারা ঠিক পছন্দ করেনি, যার জন্যে তারা আরবি শিক্ষা, ফার্সি শিক্ষায় মুসলিমদের বেশি টান ছিল, এখনও আছে। মক্তব প্রতিষ্ঠা হচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান, আমি তার বিপক্ষে বলছি না। কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ সেই চিরাচরিত পথ থেকে মুসলমানদেরকে বার করে নিয়ে এসে সাধারণ শিক্ষায়, শুধু ইসলামী শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, স্কুল কলেজের শিক্ষায় তিনি আনতে পেরেছিলেন। তার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপও নিয়েছিলেন। যেমন তিনি তখন মাদ্রাসা থেকে পাশ করলে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়া যেত না, তিনি সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছিলেন। এটা আমাদের জন্য বিরাট পাওনা। সেই ধারা এখনও বজায় আছে, এখনও মাদ্রাসার স্বীকৃতি পেয়েছে এবং মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রছাত্রীরা কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে। এটা একটা বিরাট আমাদের একটা গ্রেট প্রফিট এখনও চলছে। এটা পর্যালোচনা হয় যে কে করলো, কারা করলো। মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত ছিল তাদেরকে দাম দেওয়া হতো না, উনি মৌলবী পদ সৃষ্টি করেছিলেন, এটা পর্যালোচনা হয়। এখনও হাই স্কুলে মৌলবী পদ আছে এবং নিয়োগ হয়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে আরবি টিচার নিয়োগ হয়, ভাইরাস সংস্কৃত শিক্ষকের নিয়োগ হয় না, খুবই কম। যাই হোক, এগুলো পর্যালোচনা হয়। খান বাহাদুর আহসানুল্লাহর কর্ম আমরা দেখি। উনি শিক্ষাক্ষেত্রে যেগুলো প্রতিষ্ঠা করেছিলেন, হয়তো এখন নাম নেই, টেলার হোস্টেল, বেকার হোস্টেল, কারমাইকেল হোস্টেল, মুসলিম ইনস্টিটিউট হল, কলকাতায় 4টে প্রতিষ্ঠানের নাম আমি করছি আপাতত। ইসলামিয়া কলেজও রয়েছে। ইসলামিয়া কলেজ পরবর্তীকালে প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের মৌলানা আজাদ সাহেব ওনার নাম দিয়েছিলেন, যেটা উনি প্রতিষ্ঠা করেন ইসলামিয়া কলেজ হিসাবে। এগুলো এখনও পর্যালোচনা হয়, যেগুলো প্রতিষ্ঠা করলো কারা, কে করেছিল। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু আসবো, যখন আসবো তখন আপনার কাছে আসলে জিজ্ঞেস করতে চাইবো যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আহসানিয়া মিশন, যে তার মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা নিয়ে আহসানিয়া মিশন কী কর্মসূচি বাস্তবায়ন করেছে সে বিষয়ে আপনার কাছে কিছুটা জানতে চাইব। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার যেহেতু বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক এবং বরেন্দ্র গবেষক, তিনি দীর্ঘদিন হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন, কর্ম ও অবদান নিয়ে গবেষণা করছেন। তো খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক এবং প্রকাশকও। তিনি বাংলা একাডেমির প্রথম ফেলো এবং শতাধিক গ্রন্থ প্রণেতা। আপনি একজন সাহিত্যিক হিসেবে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহিত্যকে কীভাবে মূল্যায়ন করছেন? আমি মনে করি যে তার যে সাহিত্য সাধনা, এই সরকারি চাকরি করে শতাধিক গ্রন্থ রচনা কীভাবে করেছেন ভাবলে অবাক লাগে। যখন তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলের হেডমাস্টার প্রথম জয়েন করলেন, তিনি ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে MA ডিগ্রি অর্জন করেছেন। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই সময় তার বন্ধু, বাংলার বাঘ, আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের সহপাঠী বন্ধু ছিলেন। একই সালে দুজনের জন্ম। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় কৃতিত্বের বিষয়টা হচ্ছে যে রাজশাহীতে শিক্ষা বিস্তারে তিনি ব্যাপকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বাঙালি মুসলমানরা তখন একেবারে পিছিয়ে ছিল। বাংলা, আসাম এইসব অঞ্চল থেকে এসে তার কলেজিয়েট স্কুল এবং রাজশাহী কলেজে 1873 সালে প্রতিষ্ঠিত, সেখানে তিনি একটা হোস্টেলের ব্যবস্থা করেছিলেন বাংলার ছোট লাটকে রাজশাহীতে নিয়ে গিয়ে। কিন্তু আমার এই হিন্দু ভাইয়েরা কয়েকটি তরুণ করা হয়েছিল তার সম্মানার্থে, সেগুলো কেরোসিনের তেল দিয়ে একটা ম্যাচের কাঠি দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন এবং কোনোভাবেই যেন
মুসলিম হোস্টেল না হয় সেজন্য তারা মারাত্মকভাবে বিরোধিতা করেছিলেন। সেখানে খান বাহাদুর আহসানুল্লাহ স্টিমারে ছোট লাটকে বলেছিলেন যে রাজশাহী কলেজে মানে তারা হিন্দু ভাইরা বলতে চেয়েছিলেন রাজশাহীতে খুব ভূমিকম্প হয়, দোতলা কোনো বিল্ডিং দেওয়া যাবে না, টিন শেড কিছু একটা করলেই হবে। তখন তার প্রতিবাদ করে খান বাহাদুর আহসান রহমতুল্লাহ বলেছিলেন যে 1884 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজের প্রিন্সিপালের ভবন যদি না ভাঙে তাহলে এরকম একটা হোস্টেল হলেই আমাদের চলবে। এই হোস্টেল করার জন্য তখন বাংলার ছোট লাট সেই আমলে ৭৫,০০০ টাকা স্যাংশন করেছিলেন এবং এই হোস্টেলটি নির্মাণের ক্ষেত্রে ফলে সমগ্র বাংলা এবং আসামের শিক্ষার্থীরা কলেজিয়েটি স্কুলে ভর্তি হয়েছে এবং রাজশাহী কলেজে পড়াশোনা করেছে। এই হোস্টেলটি বেকার হোস্টেল নামে পরিচিত, কিন্তু এর মূল উদ্ভাবক বা প্রতিষ্ঠাতা বলবো খান বাহাদুর আহসানুল্লাহ। স্যার আমি একটু সাহিত্য নিয়ে একটু হ্যাঁ, জানতে চাই, এই স্যার। কথাটাই বলতে যাচ্ছি। তো সেখানে তিনি রাজশাহীতে বসে থেকে প্রথম যে গ্রন্থটি রচনা করলেন সেটা হচ্ছে পদার্থ শিক্ষা, পদার্থবিদ্যা। তো ফিলোসফিতে মাস্টার ডিগ্রি হোল্ডার একজন মানুষ পদার্থ নিয়ে কী করে গ্রন্থ রচনা করতে পারেন? এর মধ্যে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে সাহিত্যিক হিসেবে অনন্য, অসাধারণ। সেইভাবে তার মূল্যায়নটা জীবিতকালে হয়নি। তারপর তিনি 1935 সালে 60 সালে বাংলা একাডেমি পুরস্কার। 1935 সালে তিনি যে আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করলেন। 1929 সালে অবসর নেওয়ার পর কলকাতা মহানগরী থেকে উনি গ্রামে এসছেন, অজপাড়া গ্রাম। কেউ এটা করে? সবাই তো বলে যে রাজধানীতে থাকবো আমি, মফস্বলের দরকার নাই। কিন্তু তার যে জীবন দর্শন এবং শিক্ষাক্ষেত্রে সাহিত্যিক সমাজে তিনি আমার অত্যন্ত স্নেহভাজন সঞ্চালক বলেছেন যে তিনি একটি প্রকাশনা সংস্থা করেছিলেন, মুগদুম লাইব্রেরি আর কি। সেখান থেকে বাঙালি মুসলমানদের, ইভেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরও বই প্রকাশিত হয়েছে। তো তিনি এই সাহিত্যিক হিসাবে, সাহিত্য সাধক হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাসে, বিশেষত ইসলামী সাহিত্য রচনার ক্ষেত্রে একেবারে 1 নম্বর ব্যক্তিত্ব হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তাকে নিয়ে অনেক গবেষণা এখন হচ্ছে, পিএইচডি হয়েছে কয়েকটা, অনেক গ্রন্থ রচিত হয়েছে। আমার সঞ্চালক এবং এনামুল ভাই ঢাকা থেকে অনেক মূল্যবান সব কাজ করছেন তাকে নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস দেশে এবং বিদেশে আজকে খান বাহাদুর আহসান রহমতুল্লাহ একজন অসাধারণ মেধাবী মহাপুরুষ হিসেবে সর্বমহলে নন্দিত হচ্ছেন। ধন্যবাদ স্যার। আমরা ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকবেন আশা করছি। আমরা এখন আবার আমাদের শ্রদ্ধেয় আবেদিন ভাইয়ের কাছে, আবেদিন স্যারের কাছে আসছি। যে আপনি শুনছিলেন যে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা, এই 2 লক্ষ্যই আহসানিয়া মিশনের উপলক্ষ্য। তো স্রষ্টার ইবাদত তো আধ্যাত্মিক ব্যাপার, এর পাশাপাশি আহসানিয়া মিশন যে সারা পৃথিবীতে মানব সেবায় কাজ করছে, তার সেই সেবামূলক কাজের কিছু বর্ণনা আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশই জানেন যে বাংলাদেশের যে বৃহত্তম ইফতার আয়োজন সেটি এই গ্রামে নলতা শরীফে হয়। এবং আহসানিয়া মিশনের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে। কলকাতাতেও আপনারা কাজ করছেন, বা আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, সারা পৃথিবীতে আহসানিয়া মিশন কাজ করছে। আহসানিয়া মিশনের কার্যসূচি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ। এরকম প্রতিষ্ঠান, এই যে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা, উনি যে মোটো দিয়ে গেছেন সেটাকে সামনে রেখে সেটাকেই আমরা প্রত্যেকটা আহসানিয়া মিশন এবং তার শাখা মিশন তারা সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত মানে মানব ধর্ম যাকে বলে, মানব ধর্ম তো অনেক আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই যে শুধু ইবাদত নয়, ইবাদত তো অনেকই আছে, অনেক কিতাবে লেখা আছে, কিন্তু সেই সৃষ্টির সেবা এই মোটোটা একটা অত্যন্ত
মানব ধর্ম বিষয়ক এবং এই যে সৃষ্টির সেবা, এটাকে যদি আমরা ঠিক সেইভাবে চিন্তা করি যে নিঃস্বার্থ সেবা, আমি এর আগেও বলেছি যিনি একজন ছিলেন নিঃস্বার্থ সেবক এবং বলা যায় যোদ্ধা। এই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা, এটা উনি যে মিশন প্রতিষ্ঠা করে আমাদের দিয়ে গেছেন এবং সারা পৃথিবীতে অনেক শাখা সংগঠন সেখানে তাদের কাজ করে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এবং আধ্যাত্মিক দিকের সঙ্গে জুড়লে এর একটা বিরাট অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আছে। কারণ ইবাদতের সঙ্গে যাকে ইবাদত করছি তার সৃষ্টিকে সেবা করা, এটাও কিন্তু একটা বিশাল ইবাদত, শুধু ধর্মীয় রীতি মেনে ইবাদত নয়। এটা আমি মনে করি যে এটা একটা বিরাট একটা মোটো দিয়ে গেছেন এবং আমাদেরকে বিরাট কর্মসূচি দিয়ে গেছেন। আমরা কাজ করে চলেছি বিভিন্ন সেক্টরে, বিভিন্নভাবে, চিকিৎসা থেকে শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে, খাদ্যদান থেকে শুরু করে অনেক বিষয়ে আমাদের শাখা সংগঠন বা আমরা কাজ করে চলছি। এটাকে আমরা মনে হয় আরও এগিয়ে যাবে, কারণ আমরা একটু সাড়াও পাচ্ছি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আবেদিন স্যার। সারা পৃথিবীতে 201টি আসনে মিশন একযোগে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবায় কাজ করছে। আমরা শেষের দিকে আসব। আমাদের যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। সুমন ইসলাম রয়েছেন আমাদের সাথে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত রয়েছেন আতিয়ার রহমান, তিনি আমাদের শ্রদ্ধেয় দুজন অতিথিকে অভিনন্দন জানাচ্ছেন নলতাবাসীর পক্ষ থেকে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রবিউল ইসলাম, সুন্দর আলোচনার জন্য আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। সাথেই থাকুন আপনারা রেডিও নলতা 99.2 FM-এর সাথে। আমরা শেষের দিকে আসব। আমরা আরেকটু আধ্যাত্মিক আলোচনার দিকে স্যারের কাছে আসতে চাইব। স্যার বাংলাদেশের যে সাহিত্যিকদের প্রণিধানযোগ্য একজন নাম, হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন এবং মানুষে মানুষে হানাহানি কমিয়ে আনবার কথা বলেছেন। তিনি মানুষকে সত্যতা, পবিত্রতা আর প্রেমিকতা, এই 3 বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলেছেন, যেখানে তিনি মহব্বতকে বা মানুষে মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। বর্তমান পৃথিবীতে আন্তধর্মীয়, আন্তরাষ্ট্রীয়, আন্তগোত্রীয় এবং মানুষে মানুষের যে সংঘাত, সেই সংঘাতের যে অস্থিরতা, সেই অস্থিরতার বিপরীতে এই খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো দার্শনিকদের রেখে যাওয়া যে ভালোবাসার স্থিরতা, তা কেমন পরিবর্তন আনতে পারে, কি প্রত্যাশা করেন স্যার আপনি? আমি প্রত্যাশা করি তাঁর যে জীবন দর্শন, এই যে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা, এরই আলোকে আমাদের দেশে কয়েকটি পিএইচডি হয়েছে আর কি, এবং পঠন পাঠনেরও বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের দিকেও এটা অনেকটা এসেছে, কিন্তু আমরা যতটা চাই তার মূল্যায়নটা সেভাবে মোটো হয়নি। তারপরও তার ব্যক্তিগত এবং তার জীবন দর্শনের দূরদর্শী অবস্থার প্রেক্ষাপটে এই নলতা অজপাড়া গ্রামে কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করে উনি, এই যে সঞ্চালক মনিরুল ভাই বললেন যে সারা পৃথিবীতে এখন 201টি শাখা তৈরি হয়েছে খান বাহাদুর মিশন হিসেবে, এবং তারা চমৎকার কাজ করছেন বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস তাঁর যে দৃষ্টিভঙ্গি, তার যে জীবন দর্শন, এইটা বাঙালি মুসলমানদের মধ্যে দ্বিতীয়জন নেই। আমি এই জন্য আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রতিষ্ঠিত করা দরকার, স্মরণ করা দরকার, এবং তার যে সাহিত্যিক কর্মপ্রয়াস, তার রচনাসমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। মাধ্যমিক পর্যায়ে হোক, কলেজ পর্যায়ে হোক, তার দর্শন, ফিলোসফি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর 2 জন পিএইচডি করেছেন এবং ডিপার্টমেন্টে পড়ানো হয় এখন তার জীবন দর্শন নিয়ে। তো আমি আশা করব যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে, সরকারি বা বেসরকারি পর্যায়ে তাঁর দর্শন নিয়ে, ফিলোসফি নিয়ে তারা তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার কাছে স্যার, যে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে আমরা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আদর্শে অনুপ্রাণিত করতে পারি, যদি এক বাক্যে। এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবকে যদি আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, বুকের ভিতরে লালন করি, তার অবশ্যই আজকের যে ইয়ং জেনারেশান
তারা সমস্ত অবমূল্যায়ন থেকে রক্ষা পাবে এবং প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বর্তমান অবস্থা চলছে সেখানে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। সেই শিক্ষা ব্যবস্থায় যদি ঢেলে পরিবর্তন সাধন করতে হয় তাহলে আহসানুল্লাহ সাহেবের মতন মহামানবের জীবন দর্শনকে কাজে লাগিয়ে আমাদের আজকের প্রজন্ম, তরুণ তরুণী, আমার শিক্ষার্থী বন্ধুরা আলোকিত হতে পারবেন। ধন্যবাদ স্যার। আমরা শেষ করব। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আহসানিয়া মিশন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের যে আদর্শিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। এবং খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহ 1873 সালের ডিসেম্বর মাসে, আর একদিন পর মাত্র ডিসেম্বর মাস শুরু হবে, সেই ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন এবং আহসানিয়া মিশন ডিসেম্বর মাসকে সেবার মাস হিসেবে ঘোষণা করেছে। সুতরাং আগামীকালকের পরদিন থেকে নলতা শরীফে আহসানিয়া মিশন মাসব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করছে। সেখানে আপনারা আসবেন, হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহ দরবার শরীফ জিয়ারত করবেন। এবং স্যার যেটি বলছিলেন, তরুণ প্রজন্মকে যে সম্পৃক্ত করতে গেলে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহ যে রচিত গ্রন্থাবলী রয়েছে 150 মতো, সেই গ্রন্থাবলী সংগ্রহ করতে পারবেন নলতা শরীফ থেকে। আপনাদেরকে সে প্রত্যাশা জানাই। আর আমাদের সঙ্গে সম্মানিত যে দুজন অতিথি এসেছেন, একজন রাজশাহী থেকে এই 80 বয়সে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদের আমন্ত্রণে এসেছেন, আপনাকে স্যার অনেক কৃতজ্ঞতা জানাই। এবং কলকাতা থেকে, ওপার বাংলা থেকে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য খান বাহাদুর আহসানুল্লাহ নিয়ে কথা বলবার জন্য আপনাকেও অসংখ্য কৃতজ্ঞতা জানাই। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায় শিক্ষা, নৈতিকতায়, সমন্বয়ে, সততায়, পবিত্রতায়, প্রেমিকতায় জীবন, মানব, সমাজ, রাষ্ট্রের চরিত্র গঠিত হয়। তা গঠিত হোক, আহসানিয়া সুবাতাস প্রবাহিত হোক সারা পৃথিবীতে, অস্থিরতার বদলে স্থিরতা হোক, মানুষ মহব্বতে আবদ্ধ হোক, সে প্রত্যাশাকে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো আয়োজনে অন্য অতিথিদের নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কার্যত রেডিও নলতা 99.2 FM দর্শকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।